নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকটা ঘটনার কথা উল্লেখ করে এই প্রতিবেদন শুরু করছি। এই ঘটনাগুলো আপনারা জানেন, তাও বলছি কারণ প্রতিবেদনে ঘটনাগুলোর উল্লেখ করা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। দেখুন, 5ই জুলাই আমরা খবর পেলাম কি কাটোয়ার কাছে একটা গ্রামে বোম বাঁধতে গিয়ে একজন নিহত হয়েছেন এবং একজন মৃত্যুর সঙ্গে হসপিটালে লড়াই করছেন। যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার নাম হচ্ছে তুফান চৌধুরী। 10 দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, কুখ্যাত দুষ্কৃতী। ওই গ্রামের পাশ দিয়ে অজয় ও ভাগীরথী বয়ে চলেছে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন যে এক কাউন্সিলর, তার নাম জঙ্গল সামথিং, তাকে বহিষ্কার করা হয়েছিল অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকায়। সেই জঙ্গলই এই ঘটনার নেপথ্যে। পুলিশ কিছুই করছে না। রবীন্দ্রনাথ বাবুর অভিযোগ তাকে মারার জন্যই এই বোমা বাঁধা হচ্ছিল। 1, 2, ডোমকল, যেখানে একসময় আনিসুর রহমান জিততেন, সেখানে একটু উলট পুরাণ হলো। তৃণমূল ছেড়ে অনেকে যোগ দিলেন সিপিআইএম এ। সিপিআইএম এর কার্যালয় তৃণমূল দখল করে নিয়েছিল, সেই কার্যালয় তারা পুনরুদ্ধার করলেন। চিত্র 3, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরে আক্রান্ত হয়েছিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি মুখ্যমন্ত্রীকে টেলিফোন করেছিলেন, মুখ্যমন্ত্রী টেলিফোন ধরেননি বা কাজে ব্যস্ত থাকার জন্য ধরতে পারেননি। তারপর সর্বঘটের কাঠালি কলার মতো ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফোন করে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী এই ঘটনায় উদ্বিগ্ন, তিনি ভীষণ অসন্তুষ্ট। সিদ্দিকুল্লাহ হুমকি পর্যন্ত দিয়েছিলেন যে তিনি তৃণমূল ছেড়ে দেবেন। কিন্তু অতীতেও আমরা দেখেছি সিদ্দিকুল্লাহর সঙ্গে ওই অঞ্চলে তৃণমূলের গন্ডগোল হয়েছে। কারণ অনুব্রত মণ্ডল, ওটা বীরভূমের লাগোয়া, বীরভূমের 11টা আর পূর্ব বর্ধমানের 2টো কেন্দ্রের দায়িত্বে ছিলেন অনুব্রত। তা অনুব্রতর অনুগামীদের সঙ্গে সিদ্দিকুল্লাহর বাদানুবাদ লেগেই থাকতো, এটা কমন ফিচার। এবারের বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল। চতুর্থ চিত্র, খাস কলকাতায়, উত্তর কলকাতায় বিডন স্ট্রিটে তৃণমূল যুব কংগ্রেসের 2 গোষ্ঠীর সংঘর্ষে একজন গুরুতর আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন। একজন দাপুটে মন্ত্রীর অনুগামীদের সঙ্গে তার বিরোধী পক্ষের এক নেতার ঝগড়া রাজপথে নেমে এসছে। পঞ্চম দৃশ্য, তামান্না, নিষ্পাপ বালিকা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হল। এই যে 5টা ছবি বললাম, এই 5টা ছবি আপনারা দেখুন, তার মধ্যে 4টে ঘটনায় আক্রান্ত হয়েছেন কিন্তু সংখ্যালঘুরা। ডোমকলের ওই অঞ্চল সংখ্যালঘু অধ্যুষিত, সংখ্যালঘু সমর্থকরাই তৃণমূল ছেড়ে বামে গেলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর হামলা ঘটালো একজন সংখ্যালঘু নেতা। তামান্না খুন হলেন সংখ্যালঘু দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে। তাহলে যে সংখ্যালঘুদের রক্ষাকর্তা হিসাবে মুখ্যমন্ত্রী আসরে অবতীর্ণ হন, বলেন তিনি সংখ্যালঘুদের জানমালের দায়িত্ব তার, বিজেপির জুজু দেখিয়ে তাদের ভোটটা নিশ্চিত করেন, কিন্তু তার রাজত্বে সংখ্যালঘুরা কি আদৌ নিরাপদ? সংখ্যালঘু দুষ্কৃতীদের হাতে সাধারণ সংখ্যালঘু গরিব পরিবারের সদস্যরা খুন হচ্ছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী, জামিয়াতে উলেমা হিন্দের নেতা, তার উপর হামলা চালাচ্ছে আর এক সংখ্যালঘু দুষ্কৃতী বা নেতা, যাই বলুন না কেন। এটা কিসের ইঙ্গিত? কতদিন আর সংখ্যালঘুদের টুপি পরিয়ে যাবেন মাননীয়া? বিজেপির জুজু দেখাবেন, এনআরসি হবে, অমুক হবে, সংখ্যালঘুদের
ভিটেমাটি ছাড়তে হবে, তাদের ডিটেনশন ক্যাম্পে বিজেপি পুড়ে রাখবে, এই যে ন্যারেটিভ তিনি লাগাতার প্রচার করে যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। আবার উল্টো দিকে কি দেখছি, রাজনৈতিক সংঘর্ষ বা দুষ্কৃতী হামলায় এই রাজ্যের মুসলমান ভাইরাই বেশি আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছে। সংখ্যালঘুদের দুই পৃথিবী। দেখুন, মাননীয় ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেন, শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসার এইরকম স্ট্রং ম্যানদের প্রশ্রয় দেন, যারা ভোটের দিন তাণ্ডব করে। এরাই কি মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু সমাজের প্রতিনিধি? এই প্রশ্নটা দর্শকদের কাছে রাখলাম। কোথায়? আইপিএস নজরুলকে তো দেখি না, মাসুম আক্তারকে তো দেখি না, মিরাতুন নাহারকে তো দেখি না। সংখ্যালঘু সমাজের আলোকপ্রাপ্ত অংশের সঙ্গে রাজ্যের শাসক দলের অনতিক্রম্য দূরত্ব। আবার সংখ্যালঘুদের রক্ষাকর্ত্রী হিসাবে তিনি মঞ্চে অবতীর্ণ হন। মানে দ্বিচারিতা যে কোনটা, কতটা, তা দিনের আলোর মতো স্পষ্ট। অবাক লাগে, সত্যিই অবাক লাগে। আমি আমার মুসলমান ভাই বোনদের কাছে, মাতৃশক্তির কাছে বলবো, আপনারা ভেবে দেখুন, আপনারা কি নিছক ভোট ব্যাংক হিসাবে থাকবেন? একটা কাল্পনিক জুজু দেখিয়ে আপনার ভোটটাকে নিশ্চিত করা হবে, কিন্তু গ্রাম বাংলার বাঙালি মুসলমানদের জীবনের মান কতটা উন্নত হয়েছে তার জবাবদিহি চাইবেন না এই সরকারের কাছে? কতগুলো স্কলারশিপ, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, ব্যাস শেষ হয়ে গেল উন্নয়ন। এ রাজ্য থেকে পরিযায়ী হিসাবে যারা বাইরের রাজ্যে কাজ করতে যায়, সিংহভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক। সাচার কমিটির রিপোর্ট সামনে আসার পর বুদ্ধবাবু আঁতকে উঠেছিলেন, ভাবতেই পারেননি যে তাদের 3 দশকের বেশি রাজত্বে বাংলায় ধর্মীয় সংখ্যালঘুরা মানে মুসলমানরা এই পরিস্থিতির মধ্যে আছে। ওরাও মুসলমান দরদি হিসাবে ভোট কুড়োতো, উন্নয়ন করেনি। তারপর তো 17 বছর হয়ে গেল, সাচার কমিটির রিপোর্ট 2008-এ এসেছিল, তারপর তো 17 বছর হয়ে গেল। সংখ্যালঘু মানুষের জীবনের কতটা উন্নতি হয়েছে গরিব সংখ্যালঘুদের? অমর্ত্য সেনের ট্রাস্ট সহ অন্যান্য অনেক প্রতিষ্ঠিত সংস্থা বাংলায় সংখ্যালঘুদের হাল হকিকত সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পেশ করেছে। প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার বাংলা স্ফিয়ারে একাধিক ব্লগ করেছেন এই অমর্ত্য সেনের ট্রাস্টের করা রিপোর্টকে তুলে ধরে। করুণ চিত্র বাংলায় ধর্মীয় সংখ্যালঘুদের, কিন্তু তাদের রক্ষা করতে হিসাবে তিনি মঞ্চে আছেন বঙ্গেশ্বরী, জুজু দেখাচ্ছেন। বিজেপি আসলে এই হবে, দাঙ্গা হবে, এই হবে। আচ্ছা, বিজেপি তো 11 বছর হয়ে গেল দিল্লিতে আছে, বিজেপি বা এনডিএ। আচ্ছা, ভারতবর্ষের দাঙ্গাটা কোথায় হলো? উত্তরপ্রদেশে দাঙ্গা হলো, মধ্যপ্রদেশে দাঙ্গা হলো, রাজস্থানে দাঙ্গা হলো, গুজরাটে দাঙ্গা হলো, হরিয়ানায় দাঙ্গা হলো, কোথায় দাঙ্গা হলো? মুসলমান ভাইদের কিন্তু ভেবে দেখার সময় এসছে, তাদের বিজেপিকে ভোট দিতে হবে না, কিন্তু তারা শাসক দলকে প্রশ্নটা করুন, আপনাদের আমরা দুহাত উপর করে ভোট দিই, বিনিময়ে কি পাই? ইমাম মুয়াজ্জিমদের ভাতা আর এই স্ট্রং ম্যানদের দাপাদাপি, তাছাড়া কি পাই? আপনারা জবাবদিহি চাইবেন না? আপনাদের ভোটেই এই সরকার ক্ষমতায়। ফিরহাদ হাকিম ছাড়া আর কোন সংখ্যালঘু মন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন? চৌধুরী সাহেব গ্রন্থাগার মন্ত্রী, তার বাজেট কত? আমার ধারণা 10 কোটি টাকার কম। তাহলে মুসলমানদের ভোট নিয়ে জিতব আর মন্ত্রিসভায় শুধুমাত্র ফিরহাদ হাকিমকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখে দিয়ে বলবো যে আমি সংখ্যালঘুর স্বার্থ সুরক্ষিত রাখি?
আর ফিরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা কি বাংলার গরিব বাঙালি ভাষী মুসলমানদের মধ্যে আছে? প্রশ্নটা আমি আমার দর্শকদের উদ্দেশ্যে দিলাম। ববিতা যাই হোক, বরকত গনি খান চৌধুরী নয়, আব্দুল সাত্তার নন, জয়নাল আবেদিন নন। তিনি মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সহচর, দক্ষিণ কলকাতার মানুষ। সেই সূত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে তার অবাধ বিচরণ, এবং সেই জন্যই তিনি কলকাতার মেয়র সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে। তাহলে ফিরহাদ হাকিমের গুরুত্ব বৃদ্ধি কি মুসলমান সমাজের প্রতিনিধিত্বকে নিশ্চিত করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে? এই প্রশ্ন যদি আজকে মুসলমানরা তোলেন, তারা কি খুব অযৌক্তিক দাবি করবেন? এটাই আমার প্রশ্ন। দেখুন, ভোটার তালিকা সংশোধন হবে, নির্বাচন কমিশন করবে, তাতেই ঘুম উড়েছে শাসক দলের, এবং আমি বলবো INDIA জোটের। 2002 সালে ওই ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তাতে 27 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল। তারপরে তো 23 বছর হয়ে গেল। ডোর টু ডোর সার্ভে করে যদি একটা নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা যায়, তাতে অসুবিধাটা কি আছে? সংবিধানের 324 ধারায় নির্বাচন কমিশনকে এই অধিকার দিয়েছে। দেশের নাগরিক, প্রাপ্তবয়স্ক, ভোটদানের অধিকার আছে, তাদের নামই শুধু তালিকায় থাকবে। অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশি, রোহিঙ্গাদের নাম তালিকায় থাকবে কেন? কেন 2024 সালের ভোটার তালিকাকে চূড়ান্ত বলে মেনে নেব? সারা ভারতবর্ষে এই এক্সারসাইজ হবে, শাসক বাধা দিচ্ছে। আমি কাগজে দেখলাম যে কংগ্রেস নাকি সুপ্রিম কোর্টে যাবে। যাক, গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মনোপুত না হলে সমস্ত রকম রাস্তা খোলা আছে। তৃণমূলও যেতে পারে, কংগ্রেস যেতে পারে, RJDও যেতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের এই উদ্যোগ কি খারাপ? একটা নির্ভুল ভোটার তালিকায় ভোট হোক না। কেন আমাদের রাজ্যের ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গাদের নাম যুক্ত হবে, যে অভিযোগটা বারবার ধরে উঠছে? স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ বারবার করেছিলেন CPM জমানায়, যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, এবং 2002 সালে যখন শেষবার এখানে ইন্টেন্সিভ রিভিশন হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় NDA সরকারের শরিক। 2001-এ ভিক্টরি সাইন দেখিয়ে হেরে যাওয়ার পর তিনি গোসাগরে খিল তুলেছিলেন, তারপরে আবার NDA-তে ফেরেন, দপ্তরবিহীন মন্ত্রী হন, তারপরে কয়লা দপ্তর পান। এত দ্বিচারিতা কেন? এত ভয় কেন নির্ভুল ভোটার তালিকা নিয়ে? আমাদের ভোটার তালিকায় কেন অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশি, রোহিঙ্গাদের নাম থাকবে? যে কোনো নাগরিক তো এই প্রশ্নটা তুলবেন। যারা আমাদের দেশের বৈধ নাগরিকই নয়, তাদের নাম ভোটার তালিকায়। বুথ লেভেল অফিসারদের চিহ্নিতকরণের কাজ 15ই জুলাইয়ের মধ্যে শেষ করার কথা বলেছে নির্বাচন কমিশন। হয়তো আরেকটু সময় লাগবে, কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই তালিকা হবে। যেই আপত্তি করুক না কেন, এই তালিকা হবে। সুপ্রিম কোর্ট কিছু বলবে না, আমার যা ধারণা। এবং বুথ লেভেল অফিসারদের কোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী দিলে হবে না। আমাদের নির্ভুল ভোটার তালিকা চাই। ধরুন, আমি কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকি, দীর্ঘদিন থাকি, আমার পৈতৃক বাড়ি কলকাতা। তাহলে আমি বেঙ্গালুরুতে আমার নামটা কেন তুলবো না? আমি তো হয়তো আসি পশ্চিমবঙ্গে বছরে একবার, আর কোনো যোগাযোগ নেই, হয়তো বাবা মাকেও নিয়ে গেছে কেউ, বা কেউ থাকে, ছুটি ছাটা পেলে আসে, সম্পর্কই নেই পশ্চিমবঙ্গের সঙ্গে 20 বছর ধরে। তার নাম কেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকবে? তিনি যেখানে থাকেন সেখানে নাম তুলবেন, অসুবিধাটা কি আছে? এই যে পরিযায়ী শ্রমিকরা, অনেকে দীর্ঘদিন ধরে বাইরে, তারা সেখানে নাম তুলুন, কেন এখানে নাম তুলবে? তারা তো উৎসবে
আসেন বা অন্য কোনো কারণে আসেন, নির্দিষ্ট সময়ে বছরে আসেন, তাদের নাম তো ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে না, দেশের ভোটার তালিকায় তাদের নাম থাকছে। তারা যে রাজ্যে কর্মরত সেই রাজ্যে তাদের নামটা তালিকায় তুলুন, তারা যদি দেশের বৈধ নাগরিক হন। এই বিষয়গুলো নির্বাচন কমিশন এনশিওর করতে চাইছে। আপত্তির কি? গেল রব বা কেন উঠছে? দেখুন, রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন। খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের আগেই আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকটা মেট্রো প্রকল্পের উদ্বোধন আছে এবং তারপর তিনি একটি রাজনৈতিক সভা করতে পারেন। কলকাতা উত্তর, দমদম, ব্যারাকপুর, বারাসাত সাংগঠনিক জেলা নিয়ে দমদমে সভা হতে পারে। নতুন রাজ্য সভাপতির জাস্ট অভিষেক হলো, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি সভা হয়, খুবই তাৎপর্যপূর্ণ। এবং শ্রমিকবাবুর সাথে আমি কাল কথা বললাম, শ্রমিকবাবু বললেন, দেখো আনঅফিসিয়ালি এখনো ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো আমরা নির্দিষ্ট তারিখ, সময় এবং স্থানের ব্যাপারে জানি না, তবে চেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে আসা 21শে জুলাইয়ের আগে একটা বার্তা দেওয়ার জন্য, যদিও প্রধানমন্ত্রীর সফরসূচি শেষ মুহূর্তে বদল হয়। তাহলে এবার পশ্চিমবঙ্গের লড়াইটা আগের বারের মতো হবে না। বাতাসে গন্ধ আছে, কিছুর একটা গন্ধ, পরিবর্তনের গন্ধ। অনেকে বলতে পারেন যে আপনি তৃণমূল বিরোধিতা করেন বলেই বোধহয় আপনি বিশেষভাবে পরিবর্তনের গন্ধ শুকতে পাচ্ছেন। দেখুন, 15 বছর একটা ডিসপেন্সেশন, এই ডিসপেন্সেশন একটা কাজ করেছে, সেটা হচ্ছে চুরিকে প্রাতিষ্ঠানিকীকরণ। এই সরকার কি সামাজিক প্রকল্প ভালো করেন? নিশ্চয়ই করেছে। কন্যাশ্রী ভালো প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার ভালো প্রকল্প, আমি তার বিরোধী নই, কিন্তু যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে এই সরকারের সময়ে, তাতে বলা যেতেই পারে একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। আপনি কাগজ করলেই দেখবেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, খুন, খারাপি। এক অধ্যাপক, প্রিন্সিপাল কলেজে, তিনি পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করে, তাকে থাপ্পড় মেরেছে একটা পঞ্চায়েতের মাতব্বরের ভাই। ভদ্রলোক বলছেন, আমি আর চাকরি করব না, আমি ইস্তফা দেব। অসম্মান, লজ্জা। ভদ্রলোক তো একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন, বেআইনিভাবে অঞ্জলি ভরাট করছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. চমৎকার। থাপ্পড়, কোনো প্রতিকার নেই, প্রতিকার হবে না। আরজি করের ঘটনার 1 বছর পূর্তি হচ্ছে, সঞ্জয় রায় ছাড়া আর কেউ ধরা পড়ল না। 96 ঘন্টা ধরে প্রমাণ লোপাট হয়েছে। ঝাড়গ্রাম থেকে দফায় দফায় গভীর রাত পর্যন্ত টেলিফোন করেছিলেন একজন। কে করেছিলেন জানেন? তিনি নিজেই বলেছিলেন, আমি টেলিফোনে যোগাযোগ রেখেছিলাম। চতুর্দিকে কত অনাচার। শিল্প, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই যে ঘটা করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, নাকি 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, সেই প্রস্তাব কতটা বাস্তবায়িত হচ্ছে? কেন্দ্রীয় সরকারের সমীক্ষা বলছে যে প্রস্তাবের নিরিখে পশ্চিমবঙ্গ হয়তো দেশের মধ্যে 4র্থ বা 5ম, কিন্তু প্রস্তাব বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান দেশের মধ্যে 11 না 12। তাহলে কথা ও কাজে কোনো মিল নেই। তো মানুষ তো বুঝছেন। তার উপরে হিন্দু কনসলিডেশন, বাংলাদেশ, পেহেলগাম, মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনা হিন্দুদের একজোট হতে সহায়তা করছে। যদিও বিজেপি এখনো সেই ক্রিটিক্যাল মাসটা পায়নি যাতে তারা সহজে সরকার করতে পারে। এই মুহূর্তে ভোট হলে বিজেপি 105-10টা আসন পাবে, ম্যাক্স টু ম্যাক্স। মানে এই ভোটার তালিকা, এই অ্যারেঞ্জমেন্টে ভোট হলে। কিন্তু নির্ভুল ভোটার তালিকা, রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম করে দেওয়া, তাহলে দেখবেন
এবং হিন্দু ভোটের কনসলিডেশন এখন আমার ধারণা 60%, আরো 3-4% বাড়ালে বিজেপি ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাবে বা ক্ষমতায় এসেও যেতে পারে। নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন শুরু হলো বলে, তবে কেউ কেউ বলছেন এবার তারা নো ভোট টু বিজেপি অ্যান্ড টিএমসি ক্যাম্পেইন করবে। জানি না কি হবে, কিন্তু বাতাসে কোথাও একটা পরিবর্তনের ইঙ্গিত। তবে বিজেপিকে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ব্রড বেসড অ্যালায়েন্স করতে হবে। জ্যোতিবাবু বলতেন বামফ্রন্টকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। বিপ্লবী বাংলা কংগ্রেস 5 জন লোক আছে কিনা আমরা জানি না, কিন্তু সিপিএম এর প্রতীকে জিততেন। মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক রাম চ্যাটার্জির দল, প্রতিমবাবু রাম চ্যাটার্জি পরে তারকেশ্বর থেকে জিতে মন্ত্রী হয়েছিলেন, 2 জন বিধায়ক ছিলেন। সমাজবাদী পার্টি কিরণময় নন্দের দল, তারাও জিততেন। জ্যোতিবাবু কংগ্রেস বিরোধী ভোটকে এক বাক্সে এনেছিলেন। বিজেপিকেও কিন্তু তৃণমূল বিরোধী ভোটকে যতটা সম্ভব এক জায়গায় আনতে হবে। সিপিএম, সিপিআই, আরএসপি আসবে না, নকশাল আসবে না, কিন্তু ফরওয়ার্ড ব্লককে অ্যাপ্রোচ করতে হবে, জেডিইউ কে অ্যাপ্রোচ করতে হবে, ছোটখাটো দলকে অ্যাপ্রোচ করতে হবে, সমীর পুততুণ্ডুর সঙ্গে কথা বলতে হবে। অনুরাধা পুততুণ্ডুকে যদি বিধায়ক করার নিশ্চয়তা দেওয়া হয়, সমীর পুততুণ্ডু শিবির বদল করবে। এরকম অনেক ছোট ছোট দল আছে। মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত অংশকে কাছে টানতে হবে। আপনাদের মনে আছে 2009 থেকে 11 সারা রাজ্য জুড়ে হোর্ডিং পড়েছিল পরিবর্তনের মুখ। তখনকার কিছু পরিচিত বাঙালি বুদ্ধিজীবীর মুখ আমরা দেখেছিলাম। সেই বুদ্ধিজীবীরা এখন তৃণজীবী হয়েছেন, কিন্তু তখন তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল। সুভা প্রসন্ন ছিলেন, কবির সুমন ছিলেন, নচিকেতা, রিনাদির নামটা আমরা সব ভুলে গেছি, যোগেন চৌধুরী। একটা সময় শঙ্খবাবুও বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে পথে নেমেছিলেন। আমি এই তৃণজীবীদের কথা বলছি না, কিন্তু এর বাইরেও অনেক মানুষ আছেন শিক্ষিত, লেখাপড়া যারা বাংলার উন্নতি চান, তাদের সঙ্গে বিজেপিকে যোগাযোগ করতে হবে। বাঙালি যারা এ রাজ্যের বাইরে আছে বা বিদেশে আছে, তাদেরকে কাছে টানতে হবে, তাদের মত নিতে হবে। তারাও তো পরিবর্তনের মুখ হতে পারে। সময় তো বেশি নেই, মানুষ প্রস্তুত হয়ে আছে, তৃণমূল বিরোধী মানুষ। তাদের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব প্রধান বিরোধী দল। এবার ভোট হবে হ্যাঁ মমতা না মমতা। তা না মমতা ভোটের সিংহভাগ তো বিজেপি যদি এখানে ক্ষমতায় আসতে চায় সেটাকে নিশ্চিত করতে হবে। তার জন্য ব্রড বেসড অ্যালায়েন্সের ভীষণ দরকার। সুনির্দিষ্ট ম্যানিফেস্টো, শিল্পে কি করবে, কত কর্মসংস্থান হবে, লক্ষ্মীর ভান্ডারকে চ্যালেঞ্জ করার জন্য বিজেপি কি দেবে, অনেক আগে থেকে এগুলো নিয়ে মানুষের কাছে যেতে হবে। হিন্দু মেরুকরণের রাস্তায় বিজেপি যাচ্ছে, তার সুফলও তারা পাবে। মুসলমানদের বোঝাতে হবে, ভাই আমরা তোমাদের বিরোধী নই, রাষ্ট্রবাদী মুসলমানদের আমরা বিরোধী নই। তাদেরকে গিয়ে বলতে হবে যে বিগত 14 বছরে তৃণমূল জমানায় তোমরা কি পেলে, তোমাদেরই তো ভাইয়েরা খুন হচ্ছেন গুন্ডা বদমাইশের দ্বারা। বাঙালি মুসলমানদের জীবনের কি উন্নতি হয়েছে গ্রাম বাংলায়? তথ্য নিয়ে, পরিসংখ্যান নিয়ে তো যেতে হবে। আর মুসলমান সমাজের আলোকপ্রাপ্ত অংশকে টানতে হবে পাশে। পরিবর্তনের একটা গন্ধ আছে, কিন্তু গন্ধ মানেই সেটা চূড়ান্ত ফলাফলের দিকে নিশ্চয়তা দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। বিজেপি যদি চায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে, বাংলায় সরকার করতে, তাদের এই পদক্ষেপগুলো নিতেই হবে। নান্য পন্থা, এছাড়া আর অন্য কোনো পথ নেই।